ইয়র্ক পেল প্রথম মুসলিম মেয়র, মামদানির রেকর্ড ভাঙা জয়ের রহস্য কি? শেখ হাসিনার উস্কানি প্রশ্নে মুখোমুখি ঢাকা দিল্লি, পলাতক নেত্রীকে দিয়েই আক্রমণের কৌশল মোদির। শব্দের চেয়ে 3 গুণ গতিতে ছুটবে রাশিয়ার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের ত্রাণ নিয়ে সবার আগে ভারত, চীনের প্রভাব কমানোই লক্ষ্য। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস করেছেন 34 বছর বয়সী তরুণ রাজনীতিক জোহরান মামদানি। তিনি বিশ্বের রাজধানী খ্যাত শহরটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের রহস্য কি, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অনেকে বলছেন জয় শুধু ধর্মীয় নয়, বরং জীবনযাত্রার ব্যয় ও সামাজিক ন্যায় বিচারের মতো বাস্তব ইস্যুতে জনগণের সমর্থনের প্রতিফলন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। We have toppled a political dynasty. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ইতিহাস গড়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। 34 বছর বয়সী এ নেতা শহরটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। 5 নভেম্বর আল জাজিরা জানায় 84 লাখেরও বেশি জনসংখ্যার এই শহরে নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছেন মামদানি। তিনি আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি নিউ ইয়র্কের মেয়র হলেন। নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলির সাবেক সদস্য মামদানি নির্বাচনের পর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কারণে আজ এই শহরের ইতিহাস লেখা হলো। ভোটাররা মনে করেন মামদানির জয় ধর্ম বা জাতিগত পরিচয় নয়, বরং জীবনযাত্রার ব্যয়, সামাজিক ন্যায় বিচার ও বাস্তব সমস্যাগুলো নিয়ে তার স্পষ্ট অবস্থানের প্রতিফলন। বিশ্লেষকদের মতে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভেতরে প্রগতিশীল রাজনীতির উত্থানকে নির্দেশ করছে। শাহিদা রুবি, মাই টিভি। বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঢাকা একাধিকবার দিল্লির দ্বারস্থ হয়েছে তাকে রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে। উত্তরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনি ব্যক্তিগতভাবে কথা বলছেন। তবে বিশ্লেষকদের মত, ভারতের পক্ষে প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় এমন অনেক কথাই শেখ হাসিনার মুখ থেকে বলানো হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের দাবি, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। ঢাকার মতে ভারতের উচিত তার কর্মকাণ্ডে সীমাবদ্ধতা আরোপ করা এবং তার মুখে রাশ টানা। এর উত্তরে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও তলব করা হয় এবং পরের দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দেয়। তারা জানায়, শেখ হাসিনা যা বলছেন তা তার ব্যক্তিগত বক্তব্য, ভারতের সরকারের কোনো ভূমিকা নেই। কিন্তু দিল্লির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক বলদাস ঘোষালের মতে ভারতের পক্ষে প্রকাশ্যে বলা সম্ভব নয় এমন অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে। বিবিসিকে ডক্টর ঘোষাল বলেছেন, বাংলাদেশের কিছু ঘটনাকে দিল্লি ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে। তার মতে পাকিস্তানের সঙ্গে সখ্যতা এবং 7 সিস্টার্স নিয়ে বক্তব্য অন্যতম। মোট কথা, শেখ হাসিনাকে কতটা মুখ খুলতে দেওয়া উচিত তা নিয়ে ঢাকার ও দিল্লির মধ্যে অভূতপূর্ব কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে সরাসরি কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেও। এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে নানা কারণে চাপে আছে ভারত। সেই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর ঢাকা। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য চাপ বাড়িয়ে চলছে। শাহিদা রুবি, মাই টিভি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে। এর গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি হবে এবং ভবিষ্যতে হাইপারসনিক পর্যায়ে পৌঁছাতে পারবে। ক্রেমলিনে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র বুভেরসেনিক ও
পোসেইডন প্রকল্পের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে, যা রাশিয়ার প্রতিরক্ষা কৌশলগতভাবে সক্ষমতা আরও বাড়াবে। বিস্তারিত রিপোর্টে। নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরুর ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রটির গতি শব্দের গতির তুলনায় 3 গুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক গতি অর্জন করতে সক্ষম হবে। 4 নভেম্বর ক্রেমলিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন উপস্থিত বিজ্ঞানী ও প্রকৌশলীদের সম্মাননা দেন, যারা রাশিয়ার পারমাণবিক চালিত বুরাভেসনিক ক্ষেপণাস্ত্র ও পানির তলায় ব্যবহার উপযোগী পোসাইডন প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, নতুন এই অস্ত্রগুলো বুরাভেসনিক ও পোসাইডন প্রকল্পের মতো একই ধরনের শক্তি ইউনিটের উপর ভিত্তি করে তৈরি হবে এবং একে অপরকে পরিপূরক করবে। পুতিন বুরাভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরিকে রাশিয়ার জন্য ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেছেন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। তিনি জানান, 21শে অক্টোবর পরীক্ষার সময় ন্যাটোর একটি যুদ্ধ জাহাজ কাছাকাছি থাকলেও রাশিয়া তাদের বাধা দেয়নি। তার মতে বুরাভেসনিক ও পোসাইডন প্রকল্প ঘনিষ্ঠভাবে যুক্ত এবং ব্যবহৃত প্রযুক্তি প্রতিরক্ষা ছাড়াও বেসামরিক খাতে নতুন দিগন্ত খুলবে। পুতিন বলেন, রাশিয়া কোনো দেশের প্রতি হুমকি নয়, বরং অন্যান্য পারমাণবিক শক্তির মতোই সক্ষমতা আধুনিক করছে। তিনি জানান, এবছর সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যুদ্ধ পরীক্ষা হবে এবং আগামী বছর সেটি মোতায়েন করা হবে। পুতিন আরও উল্লেখ করেন, বুরাভেসনিকের সাম্প্রতিক পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টায় 14,000 কিলোমিটার অতিক্রম করেছে। 2018 সালে ঘোষিত বুরাভেসনিক ও পোসাইডনকে তিনি অদ্বিতীয় অসীম পাল্লার অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। শাহিদা রুবি, মাইটিভি। ভারত আফগানিস্তানের ভূমিকম্প প্রভাবিত এলাকায় দ্রুত ত্রাণ পাঠাচ্ছে। দেশটি ইতোমধ্যেই 21 টন খাবার, ঔষধ, তাঁবু, কম্বল এবং অন্যান্য জরুরি সামগ্রী পাঠিয়েছে। দিল্লির সহায়তার লক্ষ্য শুধু সাহায্য নয়, আফগান জনগণের কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা। আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগ প্রবণ, বিশেষ করে ভূমিকম্পে, তাই নতুন ভবন মজবুতভাবে তৈরি ও পুরনো ভবন মেরামত করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। ভারতের পক্ষ থেকে আফগানিস্তানের সঙ্গে সংহতি প্রদর্শন করে ভূমিকম্প প্রভাবিত এলাকায় দ্রুত ত্রাণ পাঠানো হচ্ছে। 3 নভেম্বর আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার ই শরীফের কাছে ভয়ঙ্কর ভূমিকম্পের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে ফোন করেন। ভারত ইতিমধ্যে আকাশপথে 21 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে খাবার, কম্বল, তাঁবু, হাইজিন কিট, পানির ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার সামগ্রী, ওষুধ, হুইলচেয়ার, স্যানিটাইজার এবং চিকিৎসা সরঞ্জাম। ভবিষ্যতে আরও সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে। এদিকে চীনও জানিয়েছে তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানকে সাহায্য করতে প্রস্তুত। মাজার ই শরীফের কাছে 2 নভেম্বর ভূমিকম্পে অন্তত 20 জন নিহত ও 900 জনের বেশি আহত হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS অনুসারে ভূমিকম্পের মাত্রা ছিল 6.3 এবং এর উৎপত্তি 28 কিলোমিটার গভীরে। বিশেষ ক্ষতি হয়েছে বল্ক ও সামাঙ্গান প্রদেশের স্থাপত্য ও ঐতিহাসিক নীল মসজিদে। বিশ্লেষকরা বলছেন, ভারতের ত্রাণ উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র সহায়তা দেওয়া নয়, একই সঙ্গে আফগান জনগণের কাছে দেশটির ভালো ইমেজ তৈরি করাও। ভারতের দূতাবাস খুলে দেওয়া, অবকাঠামো, স্বাস্থ্যসেবা সহায়তার প্রস্তাব দেওয়া, সবই আফগানিস্তানে ভারতের সক্রিয় উপস্থিতি প্রতিফলিত করছে। স্থানীয়রা ধ্বংসস্তূপ সরানো এবং ক্ষতিগ্রস্ত ভবন মেরামতের কাজে ব্যস্ত। আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগে অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে ভূমিকম্পে। এর জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন নতুন ভবন মজবুতভাবে নির্মাণ ও পুরনো ভবন পুনরায় মেরামত করতে, যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়। শাহিদা রুবি, মাইটিভি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার ভারতের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী এবং ভারতকে বৈশ্বিক পরাশক্তি বলেছেন। তিনি ভারতের সমর্থনের প্রশংসা করেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং হামাসের বিরুদ্ধে পদক্ষেপের কথা জানান। বিস্তারিত রিপোর্টে।
ভারত সফররত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন শার সম্প্রতি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আগের চেয়ে শক্তিশালী এবং দেশটিকে তিনি বৈশ্বিক পরাশক্তি হিসেবে উল্লেখ করেছেন। 4 নভেম্বর এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর গিদিওন বলেন, আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নতি করেছে। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হামলার পর ভারতের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, আমরা কখনো ভুলব না যে ওই ভয়াবহ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিশ্বনেতা হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল। গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে গিদিওন বলেন, সবচেয়ে জরুরি হল ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে একমাত্র পথ হিসেবে ধরে রাখা। এটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য ও বাস্তবসম্মত। বিশ্বের অনেক দেশ যখন এই পরিকল্পনা থেকে সরে যেতে চাইছে, তখন ভারত বৈশ্বিক পরাশক্তি হিসেবে এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিরাষ্ট্র সমাধান প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বর্তমানে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা সম্ভব নয় যা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। মধ্যপ্রাচ্যে এখনও গাজা, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত সন্ত্রাসী রাষ্ট্র সক্রিয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সম্পর্কে গিদিওন বলেন, ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শক্তি ধ্বংস করা এবং গাজার তাদের শাসন ব্যবস্থা শেষ করা। আমাদের পরিকল্পনা হলো অন্য কাউকে ক্ষমতায় বসানো এবং সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে চিরতরে শেষ করা। সাক্ষাৎকারের শেষ ভাগে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ও বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের সহযোগিতাকে আরও গভীর করছে। তাদের আলোচনা সবসময় খোলামেলা ও কৌশলগত। আশা করি তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এ ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।